গ্রামটির নাম ছিল হরিশঙ্করপুর। এই গ্রামের প্রধানের নাম ছিল হরিশঙ্কর বাবু। যেহেতু এই গ্রামে তার অগাধ সম্পত্তি ছিল, আর তাই তার নাম অনুযায়ী এই গ্রামের নামকরণ করা হয়েছিল। হরিশঙ্কর বাবুর বয়স এখন 90 ছুঁই ছুঁই। তিনি ছিলেন দারুণ কিপটে। একদিন তার একমাত্র পুত্র নিপেন তার কাছে গিয়ে বলল, বাবা, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এখন তো আপনার চলে যাওয়ারও সময় হয়ে গেছে। উত্তরঘাটের ওই জমিটা আপনি মন্দিরের জন্য দান করে দিয়ে যান। আমাদের গ্রামে তো একটাও মন্দির নেই। অত ছাড়া, তোর যদি এতই জমি দান করার শখ থাকে তাহলে নিজে রোজগার করে জমি কিনে না হয় মন্দিরে দান কর। আমার জমির দিকে চোখ দিচ্ছিস কেন? আমি তোকে স্পষ্ট বলে দিলাম, আমার বয়স হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনো অন্ধ হয়ে যাইনি। আমার জমিতে কেউ কখনো চোখ দিবে, তার পরিণাম কিন্তু কোনোভাবেই ভালো হবে না। ঠাকুরদা, তুমি কিন্তু শুধু শুধুই বাড়াবাড়ি করছো। তুমি তো মরেই যাবে, কেন গ্রামের মানুষকে কষ্ট দিচ্ছ? এখানে যদি একটা মন্দির হয় তাহলে তো আমাদের সবার জন্যই ভালো, নাকি? হতচ্ছাড়া বাদর ছেলে, তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে কথা বলিস। আমি যখন একবার বলেছি আমি কোনো জমি দান করব না, তার মানে করব না। আমার জমি দান করার ব্যাপারে তুই কথা বলার কে? হারামজাদা বাদর ছেলে, যা ভাগ এখান থেকে। দেখুন বাবা, আপনি শুধু শুধুই রাগ করছেন। এত রাগ করার মতো কিন্তু কিছুই হয়নি। আমি যা বলছি আমাদের গ্রামের ভালোর জন্যই বলছি। ভালো করেছিস না ছাই? তুই তো মন্দির করতে চাচ্ছিস নির্বাচনের জন্য। শোন, আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, আমি মারা যাওয়ার পর আমার দেহ কিন্তু দাহ করা হবে না। অবশ্যই সেই মন্দিরের জমিতেই আমার দেহ সমাধিস্থ করবি। আমার কবর যেন সেই জমিতেই হয়। এরপর দেখি কিভাবে আমার কবর থাকা সত্ত্বেও তোরা জমিটিকে দখল করে অন্য জায়গায় দান করে দিস। আপনি এভাবে মারা যাওয়ার পরেও নিজের সম্পত্তি আগলে রাখবেন? ছি বাবা! তোদের মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিলে বাবাকে একটু কষ্ট করতেই হয়। যা, এখন আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হ বলছি। এই ছিল রতনের ঠাকুরদার গল্প। সে প্রচণ্ড কিপটে হওয়ার কারণে সে একটা পয়সাও কখনো খরচ করত না, আর জমি দান করা ছিল তার জন্য স্বপ্নের মতো। কিন্তু হঠাৎ করে একদিন রতনের ঠাকুরদা মারা গেল। মৃত্যুর পর তার দেহ দাহ না করে সেই জমিতেই কবরস্থ করা হলো। যখন হরিশঙ্কর বাবু মারা গেলেন, তার শ্রাদ্ধের দিন তার বৌমা কমলা বলে উঠল, তোর ঠাকুরদা তো স্বর্গবাসী হয়েছেন রে রতন, এখন আর আমাদের কোনো বাধা নেই। জমিটা বরং তুই গ্রামের মানুষদের জন্য দেওয়ার ব্যবস্থা করে দে। তোর বাবার সাথে ভালো করে কথা বলে একটা সিদ্ধান্ত নে। এইভাবে তো আর চলতে পারে না। কিন্তু ব্যাপারটা কি ঠিক হচ্ছে মা? ওই জমিটা কি দান করা ঠিক হবে? এটা তো ঠাকুর দাদার জমি। উনি বারবার করে না করেছিলেন জমিটা যেন দান করা না হয়। তাহলে কেন শুধু শুধু আমরা বাড়াবাড়ি করছি বলো? আমার মনে হয় ওই জমি দান করার কোনো প্রয়োজন নেই। আরে না না, বাবার কথা তোমরা বাদ দাও। বাবার তো বয়স হয়েছিল, এত বয়সে সে কি সিদ্ধান্ত নেবে? এখন এসব জমির ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব। এক কাজ করি, আগামীকালই আমরা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে মন্দিরের ব্যাপারে আলোচনা করি। দেখো বাবা, তোমার এই ব্যাপারে কিন্তু আমি একদমই একমত নই। এটা তুমি একদমই ঠিক করছো না। যেখানে ঠাকুরদা চাইনি তার সম্পদ অন্য কোথাও দান করা হোক, তাহলে তুমি কেন শুধু শুধু এমনটা করছো? আরে বোকা ছেলে, তুই বুঝতে পারছিস না? সামনের বছর তোর বাবা চেয়ারম্যান নির্বাচন করবে। এখন যদি সেই দানটা করে, নির্বাচনে সেই নিশ্চয়ই জয়লাভ করবে। জনগণ তার পক্ষেই থাকবে। নিজের স্বার্থের জন্য তোমরা কিনা দাদার ওই জমির জায়গাটা দান করে দিচ্ছ? তাহলে এই ঘটনা? ঠাকুরদা কত কষ্ট করে তিলে তিলে সম্পত্তিগুলো জমিয়েছে। সে কখনোই নিজের জন্য একটা টাকাও খরচ করেনি, আর তোমরা নিজেদের মতো দান করে বেড়াচ্ছ। বাহ! দেখো বাবা, তোমার বয়স এখন অনেক কম, তুমি এসব বুঝবে না। আমি যা করছি সবকিছু আমাদের ভালোর জন্যই করছি। আমি আর কারো কোনো কথা শুনবো না। আগামীকাল আমি পুরোহিত মশাইকে ডেকে পাঠাচ্ছি। সবই তো ঠিক আছে, কিন্তু যেখানে একজন মানুষকে কবর দেওয়া হয়েছে সেখানে কি মন্দির করা যাবে? আমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলবো, তিনি নিশ্চয়ই কোনো একটা সমাধান খুঁজে বের করবেন। এর পরদিন নিপেন আর দেরি না করে পুরোহিত মশাইকে ডেকে পাঠালো।
বাবা মারা যাওয়ার পর তার দেহ এই জমিতে কবর দেওয়া হয়েছে। আর আপনি তো জানেন মন্দির তৈরি করতে যাচ্ছি, আপনি দয়া করে কোনো একটা সমাধান দিন। এটা কোনো ব্যাপারে না, আপনি এক কাজ করুন, আমাকে যদি কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সবার মুখ বন্ধ করে দেব, সেই কবর থেকে হাড় তুলে জলে ভাসিয়ে দেব, কেউ জানতেও পারবে না। কিন্তু এ কি করে সম্ভব? বাবার আত্মা যদি কষ্ট পায়? এ নিয়ে আপনি ভাববেন না, শুধু আমাদেরটাও একটু দেখবেন। আগামী মাসে মেয়েটার বিয়ে দেব ভাবছি, ওই পণের জন্য অনেকগুলো টাকা খরচ হবে। এই বিয়ে নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, এই বিয়ের দায়িত্ব আমার। আপনি শুধু যেভাবেই হোক বাবার হাড়গুলো কোথাও একটা ব্যবস্থা করুন, আর এই জমিটা মন্দিরের জন্য ব্যবহার করুন, তাহলে আমি এই নির্বাচনে জয়লাভ করতে পারবো। এরপর দিন পুরোহিত মশাই হরিশঙ্কর বাবুর হাড়গুলো নদীর ধারে একটি জঙ্গলে পুঁতে রাখলো, আর সেখানেই মন্দিরের কাজ শুরু করলো। কি ব্যাপার নিপেন মশাই, অনেক কিছুই তো আড়াল আবডালে লুকিয়ে ফেলেছেন। বাবার দেহাবশেষটুকু উঠিয়ে ফেললেন, অথচ আমাদেরকে জানালেন না। আসলে পুলিশ মশাই, আমি হলাম জনগণের সেবক। গ্রামের মানুষ অনেকদিন ধরেই একটা মন্দির চাচ্ছিল, আর বাবা তাতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। আর তাই জেদ করে মারা যাওয়ার পরও তার দেহ এখানে কবর দিতে বলেছিলেন। আমি আর কোনো উপায় না পেয়ে এই কাজটা করেছি। বেশ, তো শুনলাম পুরোহিতের মেয়ের বিয়ে নাকি আপনিই দিচ্ছেন, তাহলে আমাদের দিকেও একটু নজর দিন। ছেলেটাকে শহরে পড়তে পাঠাবো, অনেক টাকা খরচ। আচ্ছা, এই বিষয়, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। আপনি যা চাইবেন তাই দেব। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমার। আপনি শুধু দেখবেন গ্রামে যেন এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। এরপর নিপেন ঘুষ দিয়ে পুলিশকেও তার হাতে রাখলো। সবকিছু সুন্দরভাবেই চলছিল, মন্দিরের কাজও শুরু হয়েছিল। আর ঠিক এমন সময় হঠাৎ করে একদিন পুরোহিত মশাই যখন বাড়ি ফিরছিলেন, যাক বাবা, বুড়োর হাড়গোড়গুলো এমন জায়গায় লুকিয়েছি কেউ খুঁজেও পাবে না। আমার মেয়েটারও ভালোভাবে বিয়ে দিতে পারলাম, এটাই বড় কথা। আর ঠিক এমন সময় হঠাৎ করে চারদিকে দমকা হাওয়া বইতে লাগলো। কেউ যেন অদ্ভুত সুরে হেসে উঠল। ইরে অতচ্ছাড়া, শেষ পর্যন্ত আমার দেহটাই ঢুকিয়ে ফেললি। তোর এত লোভ, স্বার্থের জন্য তুই তো দেখা যায় মৃত মানুষেরও ক্ষতি করতে পারিস। এটা তুই একদমই ঠিক করিস। কে কে কথা বলে? সামনে এসো, সামনে এসে কথা বলো। ঠিক তখনই হরিশঙ্কর বাবুর আত্মা তার সামনে উদয় হলো। ভয়ঙ্কর এক বিদঘুটে চেহারা ছিল তার, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, চোখগুলো কোটর থেকে বের হয়ে আসছিল। আমাকে তোর দেখাটা খুব শখ, তাই না? তাহলে দেখ আমি কে। আমার হাড়গুলো তুই জঙ্গলেই লুকিয়ে রেখেছিস। আমার আত্মার মুক্তি লাভ করছে না শুধুমাত্র তোর জন্য। তোর মতো স্বার্থপর লোককে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আপনার ছেলে আমাকে দিয়ে এসব করিয়েছে। শুধু শুধু আমার ছেলে নামে দোষ দিচ্ছিস কেন? আমার ছেলে যেমন অপরাধী, তুইও তেমন অপরাধী, আর তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। এরপর দিন দেখা গেল বাবুর দেহটি উল্টো হয়ে গাছে ঝুলছে। গ্রামবাসী তো দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল। কি ব্যাপার বাবা, তুমি তো বলেছিলে আমাকে শহরে পড়াবে, এ ব্যাপারে তো তুমি কোনো কথাই বলছো না বাবা। হ্যাঁ হ্যাঁ, তোর শহরে যাওয়ার টাকা আমি জোগাড় করে ফেলেছি। এই আর মাত্র কটা দিন, তারপর তোর সব স্বপ্ন পূরণ হবে। কিন্তু এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা? এই নিয়ে তোকে ভাবতে হবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর। পুলিশ এবং তার বাবা যখন পরস্পরের সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল। যাস শালা, আবার কারেন্ট চলে গেল। যা তো শুভ, মোমবাতি ধরে নিয়ে আয়। এ ব্যাপারখানে কি রে? হাসছে কে? কে কে হাসছে? সামনে এসো, সামনে এসো বলছি, এখনই কিন্তু গুলি চালাবো।
আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছিস না আমাকে? আমার হাড়গোড়গুলো তো লুকিয়ে রেখেছিস, আবার ঘুষ খাচ্ছিস। ঘুষের টাকা দিয়ে নাকি ছেলে পড়াশোনা করাবি, আর এদিকে আমার জমিটা বেদখল হতে যাচ্ছে। ক্ষমা করে দিন হরিশঙ্কর মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমার কোনো দোষ নেই। আমার ছেলে আমাকে উল্টা পাল্টা বলে এই কাজগুলো করিয়েছে। আমার ছেলের অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে। আগে তুই যে অপরাধ করেছিস তার শাস্তিটা আমি তোকে দেব। তোর কি অবস্থা করি তুই শুধু এটুকু দেখ। এরপরে চারদিক থেকে হঠাৎ করে আগুন জ্বলে উঠল। সেই অন্ধকারের মধ্যেই পুলিশ এবং তার ছেলে শুভ পুড়ে মারা গেল। কোথায় গেলে গিন্নি? এদিকে এসো, ভালো একটা খবর এনেছি। আগামীকাল থেকেই মন্দিরের কাজ শুরু হবে, আর এখানে গ্রামের সবাই উপস্থিত থাকবে। এইবার নিশ্চিত আমি ভোটে জয়লাভ করবই। যাক, বাঁচা গেল। তোর কিপ্টে বাবাটা জমিটা নিয়ে যে কাহিনী শুরু করেছিল, এবার তা শেষ হলো। মন্দিরটা যদি একবার হয়ে যায় তাহলে আমাদের আর কোনো চিন্তাই নেই রে। লোকটা সারা জীবন পরিশ্রম করে সম্পত্তিটুকু করেছে, আর তোমরা কিনা এগুলো নষ্ট করছো, আবার তাকে কিপ্টে বলে গালি দিচ্ছ। খবরদার বলছি, দাদুকে কিপ্টে বলে গালি দেবে না। এমন সময় দরজায় হঠাৎ ঠক ঠক করে উঠল। এ সময় আবার কে এলো? দেখো তো, দরজাটা খুলে একবার দেখো তো কে এসেছে। রতন যখন দরজা খুলল তখন হঠাৎ করে একটা দমকা হাওয়া বাড়ির ভেতরে ঢুকল। চারিদিকের পরিবেশটা উত্তপ্ত হয়ে উঠল। অন্ধকারে লাইটগুলো জ্বলতে লাগলো এবং নড়তেও লাগলো। একটা কালো ছায়া ঘরের মধ্যে প্রবেশ করলো। আমার জমিদার করে বউ বাচ্চা নিয়ে গেলে তো ভালোই আছিস। কে আপনি? কে বুঝতে পারছি না। সামনে আসুন, দয়া করে সামনে আসুন। নিজের বাবাকে এখন ভুলে গেলি? দেখ লোভে তোর কি অবস্থা হয়েছে দেখ। আমার জমিদার করে নির্বাচন করেছিস। ও দাদু, বাবার কোনো ক্ষতি করো না। কি হয়েছে আমাকে বলো দাদু। তোমার আত্মা আমাদের বাড়িতে এসেছে, আমি যে কি খুশি হয়েছি তা তুমি কল্পনাও করতে পারবে না দাদু। কি হয়েছে শুনবি দাদু? তোর বাবার কি হয়েছে শুনতে চাস? তোর বাবা মন্দির বানানোর জন্য আমার হাড়গুলো সে মাটি থেকে উঠিয়ে ফেলেছে আর জঙ্গলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। ছি বাবা, তুমি কি না ঠাকুর দাদার দেহটুকু নষ্ট করে ফেললে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য? তোমার মতো লোকের ভয়াবহ শাস্তি হওয়া উচিত। দাও ঠাকুর দাদা, তুমি ওকে শাস্তি দাও। না দাদু, আমি তোমার বাবাকে শাস্তি দেব না। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি তোমার বাবাকে ক্ষমা করে দিলাম। তুমি চিন্তা করো না দাদু, যে মাটি থেকে তোমার হাড়গুলো তোলা হয়েছে আমি সেখানেই তোমাকে সমাধিস্থ করব। আর সেখানে কোনো মন্দির আমি বেঁচে থাকতে হতে দেব না। আমি চাই তোমার আত্মা শান্তি পাক। এরপর রতন তার বাবার কোনো কথাই শুনল না। সে তার দাদুর দেহবশেষগুলো খুঁজে বের করলো এবং সেই জমির মাটিতেই কবরস্থ করলো। আর এইভাবেই ঠাকুরদার আত্মা মুক্তি পেয়েছিল।